পতিত সরকারের আতঙ্ক ছিলেন রাষ্ট্রের সাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের পরিচালক নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ, মঞ্চ প্রতিষ্ঠা আমাদের প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান ঢাকা কলেজ, সেই কলেজের অধ্যক্ষ মহোদয়, মঞ্চ প্রতিষ্ঠা জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক, ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুল করিম শাহীন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্র দলের সভাপতি আলী আহমদ, জেড মুর্তজা চৌধুরী দুলা, পিপি ঢাকা কলেজ ও জাবেদ সহ অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমার মঞ্চবিষ্ট টিপু বিচু, ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সকলে এখানে উপস্থিত রয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন। সকলকে সালাম জানাচ্ছি। সমস্যার ভুল মনে হয় আমার দৃষ্টিবিলম্ব সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17 বছর যুদ্ধ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। সর্বশেষ জুলাই আগস্টে একদিনে 1500 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, যার কারণে জুলাই এবং আগস্ট সেই মাসটি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক একদিকে, আরেকদিকে সুখকর। তার হচ্ছে যে দীর্ঘ 17 বছর জালেমের জুলুম থেকে দেশের মানুষ সেদিন মুক্তি পেয়েছিল। অপরদিকে হাজার হাজার ছাত্র জনতা জীবনের সেই দিনটি হয়েছে। রাষ্ট্রের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোকে এই পতিত সরকার যারা দেশ ছেড়ে পালিয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ এবং নির্বাচনে পাঠিয়েছে। সবচেয়ে বাংলাদেশে যে ক্ষতি করেছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা, আদব কায়দা যা কিছু রয়েছে একটি মানুষের সেগুলো নষ্ট করে যার ফলে আজকে আপনারা দেখেছেন প্রতিটি জায়গায় অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা, আদব কায়দা, সিনিয়র একটা কথার পাশাপাশি প্রতিনিধিত্ব চলে আসে জুনাদের দ্বারা। আর ভাই কিন্তু সারা পৃথিবীতে হয়েছে, বাংলাদেশেও হয়েছে। সে অবস্থান ছাত্ররা এগিয়ে আসে, দেশের সংকটে, জাতির সংকটে ছাত্র এবং তরুণরা এগিয়ে আসে। এটাই ইতিহাস, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাস। তখন ছাত্ররা অংশীদারিত্ব গ্রহণ করেন। 90টা একটি অভ্যুত্থান হয়েছিল, এখানে যারা রয়েছে সে অভ্যুত্থানের সকলেই শহীদ ছিলেন। তৎকালীন সরকারের কাছে আমরা আমাদের দাবি, ছাত্রদের দাবিকে পেশ করে আমরা যার করার টেবিলে চলে আসছিলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দক্ষিণ এশিয়ার ভিতরে এত বড় ডিজাস্টার বাংলাদেশ হলো, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা নিলাম না। আমরা আমার ছাত্র ছেলেদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়ে দিলাম, কাউকে মিডিয়াতে দিলাম, কাউকে ট্রাফিক পুলিশে দিলাম, কাউকে সচিব ডিসিএসপির পিছনে লাগিয়ে দিলাম। অর্থাৎ এই শেখ হাসিনা এই 17 বছরের শিক্ষাকে কুশিক্ষা দিয়ে বাংলাদেশে ধ্বংস করেছে। আর বর্তমান যারা রয়েছে আমার এই ছোট ছোট বাচ্চাদের, কমলবন্দী বাচ্চাদেরকে টাকার মগজে টাকা ঢুকে তাদেরকে অন্যদিকে ধাবিত করা। কি দেখলাম, কি পেলাম আমরা? এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা। আজকে এক মা বলেছে, এক শহীদের মা, যে জুলাই দেখতে চাই না, কি আবেগ ঘন আকুতি আজকে শহীদ পরিবারের। তিনি বলেছেন যে পরিবার থেকে একটি সন্তান হারিয়েছে সেই বুঝে তার ব্যথা। কিন্তু এত জ্ঞানী গুণী লোক রাষ্ট্রীয় ক্ষমতার পরে আজকে রাষ্ট্র উল্টা পথে
নির্বাচন দিতে চায় না, নির্বাচন দিবে না। ভাই আরো তো কি একটা ছিল, শাহাবুদ্দিন সাহেব, লতিফ সাহেব, হাবিবুর রহমান সাহেবের 1996 এ লতিফুর রহমান সাহেব সন্ধ্যার সময় শপথ, বিকালে শপথ নিয়েছে, সন্ধ্যার সময় 64টা জেলা পরিবর্তন করেছে, বাংলাদেশ লাঠির মতো সরকার করেছে। কি চমৎকার! আর আপনি দীর্ঘ 1 বছর দিন চলছে, নির্বাচনের কোনো সারা শব্দ নেই। তারপর যাই হোক সে পরিণতি বলছে, সেহেতু আমি আমার বক্তৃতা দিলে পুরাণে অনেক নেতৃবৃন্দ রয়েছে, আমাদের সকলের কাছে আবেদন থাকবে। আমার এক বোন বলেছে যাতে আর জুলাই সৃষ্টি না হয়, সকলকে ঐক্যবদ্ধ হবে এই নির্বাচনে যে ঘোষণা রয়েছে, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, অবশ্যই নির্বাচন আমরা এদেশের জনগণের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে, গণতন্ত্রের জন্য, সেগুলো নিশ্চয়ই আমরা জনগণের ভোটের অধিকার, জনগণের মালিকানা ফেব্রুয়ারিতে বুঝিয়ে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মীর নওয়াজ আলী নওয়াজকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য রাজভাইকে। এবার স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি শহীদ সাইদুল ইসলাম শোভনের বাবা মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম স্মৃতিচারণ করছেন, সংক্ষেপে স্মৃতিচারণ করছেন নজরুল ইসলাম। সর্বপ্রথমে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কাছে আল্লাহর কাছে আমার ছেলে সাইদুল ইসলাম শোভন, আমার বাড়ি বিক্রমপুরে শ্রীনগর থানা শফু ভাইয়ের পাশের গ্রামে। আমার বাসা বর্তমানে কামরাঙ্গীরচর শেখ কলেজের অনার্সে প্রথম বর্ষের ছাত্র ছিল। সেই 19শে জুলাই নীলক্ষেত করে পুলিশের গুলিতে নিহত হয়। আমার ছেলের লাশটা মূলত আমাদের বিক্রমপুরে মাটি দেওয়ার জন্য নিয়ে গেছিলাম। আওয়ামী লীগের দোষকরা আমার ছেলেকে বাবুবাজার পিড়িতে লাশটাকে আটকে দিয়েছে। এরপর আমার ছেলের লাশটাকে হাফিজুল মাদ্রাসা কামরাঙ্গীরচর দরগা দাফন করছি। এর চেয়ার কষ্ট কি আছে? আমার ছেলের দেশের স্বাধীনতা গেছে, ওর সাথে দরজা নাই। 19শে জুলাই নীলক্ষেত পুকুরে সে ইন্তিকাল করছে। তাই আমি আমার আজকের এই ঢাকা কলেজের ছাত্ররাকে বলবো, তোমাদের ছোট ভাই সাইদুল ইসলাম শোভন চাঙ্কারপুরে ওর নামে নামকরণ করেছে শহীদ সুমন চত্বর। তাই আমি তোমাদের ছাত্রের কাছে বলতে চাই, তোমাদের ছোট ভাই আমার ছেলে আজিমপুর পোস্টার রেখে তোমরা যদি ভালো ভবিষ্যতে শহীদ সেবা গ্রহণ করার জন্য, এটা তোমাদের কাছে আমার কাছে একটি আবদার রইল। আর আমার শফু ভাই আছে, তার এই ভাতিজা আমার দেশের গ্রামে বাড়ি ভাই আমার শফু ভাই। এবার এই মঞ্চে উপস্থিত ছিলেন মনির খান আমার রিজভি ভাই, এ আমরা বড় ভাই। তাদের কাছে বলবো আপনারা শহীদদেরকে স্মরণ রাখবেন, কারণ এই শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন রাষ্ট্র দেশ পেয়েছি। এবার কিছু আমার বলে গেছে এমন জুলাই যেন না আসে, আর কারো মন আমার বুক যেন খালি না হয় আমার মাঝে 31 সালে। তাই আমি সবার কাছে এই দোয়া প্রার্থনা করি, শহীদদের যেন স্মরণ রাখে। আসসালামু আলাইকুম। এবার স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা জনাব মাহবুবুর রহমান স্মৃতিচারণ। সম্মানিত ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র সবাইকে ধন্যবাদ। শহীদদের এবং যোদ্ধা তাদেরকে স্মরণ করার জন্য আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহমুদুর রহমান, আমার ছেলে 19শে জুলাই শুক্রবার ঢাকার মোহাম্মদপুর নুরজান রোডের মাথায় প্রাইমারি স্কুলের সামনে সরাসরি পুলিশের গুলিবিদ্ধ হয়ে যাব এখানে মৃত্যুবরণ করে। আমার ছেলে
ঢাকা কলেজে সে অলরেডি পরীক্ষা দিয়েছিল। ঢাকা ভার্সিটির আপনার যে সব কলেজ ওই সব কলেজে সে সিলেক্ট হয়ে গেছে এখন ঢাকা কলেজে। আফসোসের ব্যাপার আজকে যে প্রাক্তন ছাত্র আপনাদের ঢাকা কলেজের সাথে যুক্ত হলাম, কিন্তু আমার সেটা ভর্তি হতে পারে না। অ্যাকচুয়ালি স্মৃতি করতে গেলে অনেক কিছু বলা যায়, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। তো আমি সবাই কাছে অনুরোধ করবো, অ্যাকচুয়ালি বর্তমান যারা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা আছে এর সব পরিবার কিন্তু এখন নিরাপত্তায় বিভিন্নভাবে হুমকি দিতেছে। অলরেডি হুমকি হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনী অলরেডি বিভিন্ন ফেসবুকে শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা ওদেরকে দেখাইয়া সাথে বিভিন্ন রকমের মন্তব্য। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এই ব্যাপারে সরকারের সাথে একটু করে যে ফেসবুকে যারা এগুলো দেয় তারা এদেরকে দ্রুত অ্যারেস্ট করা হয় এবং আমাদের শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা এদের জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করে পাশাপাশি, কারণ আমরা বিপদে আছি, এটা বিভিন্ন রকমের বড় ধমকি দাবি দিতেছে। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাই যারা উনি আমার পরিবার হিসেবে দুইবার দেখতে গেছিলেন। আমি ওনাকে খুব সম্মান জানাই, এই কারণে যে উনি শহীদ ফ্যামিলিতে উনি দেখাশোনা করতেছেন, যাইতেছেন, হয়তো ঢাকার পাশে ছিল বলে এই জন্য গেছেন। আপনাকে ধন্যবাদ জানাই। আর বক্তব্য বাড়াই তো আপনার বলতে তো অনেক কিছু বলা যায়। আমার এই একই জাতি আমাদের শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা আপনাদের পরিবারকে যেন নিরাপত্তার একটা ব্যবস্থা করে, যা আপনারা সরকারকে বলেন এবং তারা ফেসবুকে উদ্দেশ্য এদেরকে বিচারের শুধু এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জ্যাক মর্তুজা চৌধুরী এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য। ঢাকা কলেজ প্রাক্তন ছাত্রদের আয়োজিত আজকে শহীদ আত্মার স্মরণে আলোচনা। আজকে উপস্থিত আছেন এখানে এই অনুষ্ঠানে সভাপতি জনাব সাবেক ভিপি মির্জা একটু উপস্থিত আছেন, এদেশের দেশ বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনাব বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর মঈন খান, আমাদের গর্ব উপস্থিত আছেন রাজপথের অহংকার, আমাদের অহংকার বিএনপির যুগ্ম মহাসচিব রাষ্ট্র সাবেক ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত আছেন এখানে ঢাকা কলেজের ছাত্র দলের প্রাক্তন নেতৃবৃন্দ, ঢাকা কলেজ ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাইয়েরা এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সাংবাদিক ভাইয়েরা। আজকে বক্তব্যের কিছু নেই, এখানে ক্ষতিগ্রস্ত জুলাই অভ্যুত্থান সবারই জানা আছে, অজানা কিছু নয়। তবে এটাকে স্মরণীয় ঘটনা, শতাব্দীতেও যা ঘটে 52 ভাষা আন্দোলনের ভাষা মাতৃভাষা নেই, 71 যুদ্ধ হয়েছে, এদেশের স্বাধীনতা 24 জুলাই। এটা কি জুলাই অভ্যুত্থান কি, কিসের জন্য? এই যে ইব্রাহিম শিশু প্রাণ দিয়েছে কেন? আমাদের ভাইয়া প্রেসিডেন্ট মন্ডলীর ছাত্র ছিল, আমি তার কথা জানি, সে গিয়েছিল সাধারণ ছাত্রদের সমর্থন করে আন্দোলন সমর্থন করে। এটা কোটা ভিত্তিক আন্দোলন, এটা মেধা ভিত্তিক আন্দোলন। সাধারণ ছাত্রকে মেধাকে বিবর্জিত করে তাদের কোটা ভিত্তিক, তাদের সে আওয়ামী ভিত্তিক নিয়োগ হবে, এর বিরুদ্ধে কি হলো? সাধারণ শিশু ছাত্র সহ প্রাণ দিতে হয়েছে আবুল সাইদ ছাত্র নির্বিঘ্নে তাদের রক্ত দেশের জন্য, মেধাবী ছাত্রদের দেশের জন্য, এই জাতির জন্য। তবে অভ্যুত্থান হয়েছে, এমন অভ্যুত্থান হয়নি এই ফ্যাসিবাদ বিদায় হাসিনা সরকারের ন্যাক্কারজনক এটা শতাব্দীর ইতিহাসে হার মানে। তাই আমরা বলবো আজকে যারা ক্ষতিগ্রস্ত পরিবার, আমাদের যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেবকে, উনি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখবে। আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যত
ক্ষতিগ্রস্তদের সবার দায়িত্ব নেবেন। আপনাদের ক্ষতি করতে নেবেন, তবে সন্তান হারানোর কি দুঃখ আছে আমি যেসব সন্তান হারিয়েছে তাদের সমবেদনা জানিয়ে সেই পরিবারের প্রতি সমবেদনা এবং বিএনপি যদি ক্ষমতা আছে ইনশাআল্লাহ এইসব পরিবারের দায়িত্ব নেবে, যে অঙ্গীকার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি দায়িত্বের প্রতি যে মমতা ব্যক্ত করে তাকে স্বাগত জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এসেছেন সবাই ধন্যবাদ জানাই, পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সমবেদনা জানাচ্ছি। এই প্রশাসনকে সবার আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, বেগম খালেদা সুস্থ সে কামনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে গণপ্রধান সম্পর্কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি জনাব আলী আহমেদ। জনাব আলী আহমেদকে বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতনের বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের সভা সভাপতি ঢাকা কলেজের সাবেক সফল ভিপি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, সেই স্বৈরাচার আন্দোলন থেকে বিগত 17 বছর যে সব সময় রাজপথে সঞ্চার ছিল, আজকের সভার সভাপতি জনাব মীর শরাফত আলী সপু, মধ্যে ভূমিষ্ঠ বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, মঞ্চে ভূমিষ্ঠ স্বৈরাচারের আতঙ্ক, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে এক মুহূর্তের জন্য রাজপথ চায় নাই, বিএনপির সবচেয়ে ত্যাগী নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, রাকসুর সাবেক ভিপি, সর্বদল শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট রিজভী আহমেদ, মঞ্চ ভূমিষ্ঠ বিএনপি এবং ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত ঢাকা কলেজের সাবেক আমাদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, এখানে দাঁড়িয়ে বিচারণ করতে আমার আগের বক্তব্য রেখেছে, স্বাধীনতা বিরোধী আন্দোলন করেছি, স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, পাওয়ার জন্য করেছি, 24 কিসের জন্য আন্দোলন হয়েছে আপনারা জানেন, অবগত আছেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করব। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিলেন তুমি বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসবে না, কাউকে আসতে দিবে না। সমস্ত সেক্টর সে কুক্ষিগত করেছে, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ সহ সব জায়গায় সে দলীয়করণ করেছে। বন্ধুগণ, সে চেয়েছিল আর কেউ এখানে এই দেশে ক্ষমতায় কাউকে আসতে দিবে না, কিন্তু এই দেশের ছাত্র সমাজ, আবহাওয়ার জনতা, সুযোগ্য শিশু বাচ্চা, কিন্তু ছাত্ররা দেখতে পাচ্ছে কি বৈষম্য হচ্ছে, কি হতে যাচ্ছে। যোগ্যতা নিয়ে চাকরি পাবে না, অধিকার পাবে না, সর্বক্ষেত্রে তারা বঞ্চিত। মুক্তিযুদ্ধের নামে তাদের ধর্মীয়দেরকে পুনর্বাচন করার জন্য সমস্ত ষড়যন্ত্র, নির্লজ্জা পুরো বাংলাদেশের ছাত্র সমাজ সবাই সোচ্চার হয়ে রাজপথে নেমেছে অধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য। সেই আন্দোলন সঠিক, কুড়ি ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে। বন্ধুগণ, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আল্লাহ যেন স্বর্গবাসী করে, আর যারা আহত হত্যা কাটাচ্ছে তাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। বন্ধুগণ, আর একটি কথা বলে আমি শেষ করবো। আজকে কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে দুর্যোগের গণঘটা নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিজেপি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। আপনাদের সবার কাছে আমার আহ্বান থাকবে, আমরা সবাই সোচ্চার থাকি। নির্বাচনকে বানচাল করতে চাই, স্বৈরাচার ঘাটতি মেরে আছে, আবার স্বৈরাচারকে আনার জন্য কঠিন ষড়যন্ত্র হচ্ছে। বন্ধুগণ,
আমরা বেঁচে যেতে দিব না। আমরা সোচ্চার হই সেই সমস্ত ষড়যন্ত্রকে রোখার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। শুনি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব আসাদুল করিম শাহিন, বিএনপির সহপ্রচার সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি। শাহিন ভাইকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লব শহীদদের স্মরণে আয়োজন অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বক্তা এবং মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনের ভাইরা, সাংবাদিক ভাইরা এবং শহীদ পরিবার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মঞ্চে দুজন ব্যক্তি আছেন, মহিন খান স্যার এবং রুহুল কবির রিজভী সাহেব, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন দুই ব্যক্তি। আমরা যখন বই পড়ে আনন্দ পাই, বিশেষ করে আমি যে বই পড়ে আনন্দ পাই, তাদের বক্তব্য শুনে আমি তার চেয়ে অনেক বেশি আনন্দ পাই, অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। এই জন্য আমি বক্তব্য দেবো না, আমি শুধু একটা কথা বলবো যে যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবটা হয়েছিল, তাদের একটাই স্বপ্ন ছিল যে গণতন্ত্র এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের দেশে। কিন্তু আমার মনে হচ্ছে সেই স্বপ্ন আস্তে আস্তে ধূসর হয়ে যাচ্ছে, তার রং বিবর্ণ হচ্ছে, তার স্বপ্ন যেন হারিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে, সবাইকে চিন্তা করতে হবে কেন হচ্ছে, কি হচ্ছে। তো এই আশা করি যে আপনারা সবাই এটা নিয়ে চিন্তা করবেন এবং প্রয়োজনে আবার আমরা রাস্তায় নামবো, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন উনি একটু ব্যস্ততার কারণে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। আমাদের আজকের প্রধান বক্তা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্র দলের সোনালী ফসল, রাজপথের অগত ভয় সৈনিক, যাকে আমরা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে দেখেছি, নির্ভয়ে ওই ফ্যাসিস্টের গুলির মুখে দাঁড়িয়ে উনি গণতন্ত্রের কথা বলেছেন। সে আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই, আজকের প্রধান বক্তা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী ভাই। মোবাইলটা নামা যাবে ভাই, এত জুলাই বছরের তাদের পরিবারকে নিয়ে এই অনুষ্ঠান অত্যন্ত বেদনাবিধুর এবং শোকাবহ। এখন আমরা সেই সমস্ত পরিবারের সদস্যদের মুখ থেকে তাদের সেই বুক ফাটা আর্তনাদের কথা আমাদেরকে এক পর্যায়ে অতিক্রম করছে জুলাই আমাদের এই এক বছরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু, এটা কিন্তু সাধারণ মানুষ আজ বিচার করছে। আমরা তাদের বিচারটা যদি উপলব্ধি করতে পারি, কারণ সাধারণ মানুষ তো কোনো এজলাসে বিচার করে না, তাদের মনে মনে সে বিচারটা করে। কিন্তু উপলব্ধি করতে হয় রাজনীতিবিদদেরকে, সুশীল সমাজকে এবং সমাজে যারা নেতৃত্ব দেন তাদেরকে।
এই উপলব্ধি করার বিচারটা বোঝার যদি সক্ষমতা থাকে তাহলে আমরা বুঝতে পারব যে কতটুকু শহীদদের প্রতি সুবিচার হচ্ছে। সভার সভাপতি ঢাকা কলেজের সাবেক ভিপি বীর শরাফত আলী শফি উপস্থিত রয়েছেন এদেশের এক বরেণ্য বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং অত্যন্ত সজ্জন মানুষ ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা কলেজের সাবেক ভিপি বৃন্দ, জিএস বৃন্দ এবং ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র বন্ধুরা, আপনারা সহযোগে এই ধরনের একটি অনুষ্ঠান করছেন, যেটি অত্যন্ত আমি মনে করি জরুরি এই অনুষ্ঠান। উপস্থিত সুধীবৃন্দ, আমার তেমন কোনো এই মুহূর্তে বক্তব্য নেই। আমি প্রথমে যে কথার সূত্র তুলে ধরে বাস্তবিক কথাগুলি বললাম, সে কথাটা হচ্ছে যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। আমরা যদি গতানুগতিক ভাবেই যদি জেনে থাকি, সেই চিরচেনা বাংলাদেশ, এখানে রাহাজানি হচ্ছে, খুন যখন হচ্ছে, কোনো অসহায় মানুষ কোনো ন্যায় বিচার পাচ্ছে না, সমাজের মধ্যে প্রচন্ড অস্থিরতা এবং নৈরাজ্য, তাহলে তো শহীদদের যে চেতনা, সেই চেতনার প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা করা হবে। এই জন্য তো এই মাসুম শিশু বাচ্চারা 5 বছরের এক পরিবারের সন্তান থেকে শুরু করে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কতারে জীবন দিল। কি অদ্ভুত দৃশ্য! এটা বাংলাদেশেই সম্ভব, কিন্তু বাংলাদেশে রাজনীতিক যারা পরিচালিত করে তারা এটা উপলব্ধি করেন কিনা আমরা জানি না, কিন্তু মানুষ এভাবে ধেয়ে নামতে পারে। ৭১ তার একটা অন্যতম নিদর্শন, ৯০ অন্যতম নিদর্শন, এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আরেকটি নিদর্শন। যাদের পরিবারের বাপ মায়ের কোলের মধ্যে তাদের বেড়ে ওঠার কথা, যারা পরিবারের ছায়ার নিচে স্কুলে যাবে, কলেজে যাবে, তাদের থাকবে হাতে বই আর টিফিনের ব্যাগ, সেটা হাতে নিয়েই তারা রাজপথে নেমেছে। বাপ মায়ের কথা শুনেনি, বাপ মাও তাদের সাথে বেরিয়ে এসে রাস্তায় অবস্থান গ্রহণ করে এক অনন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দৃষ্টান্ত শুধু বাংলাদেশে ঘটেছে, কিন্তু দুনিয়াতে এই দৃষ্টান্ত আছে বলে আমার জানা না। শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সে তার মিডিয়া দিয়ে, সে তার গণমাধ্যম দিয়ে, সাংবাদিক দিয়ে, তার পোশাক বুদ্ধিজীবীদেরকে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নানা বয়ান তৈরি করে আমাদেরকে জঙ্গি, আমাদেরকে আপনার নাশকতার সাথে যুক্ত করে আমাদেরকে অগ্নি সন্ত্রাসী বানিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার। কিন্তু সমাজের আরো অনেক মানুষ কেউ সাহস করে বলেনি যে না, এরা গণতন্ত্রের জন্য লড়াই করছে। আপনি 2014 সালে যে নির্বাচন করেছে সেটা ভোটারবিহীন নির্বাচন, আপনি 2018 সালে যে নির্বাচন করেছে সেটা রাতের নির্বাচন, আপনি 2024 সালে যে নির্বাচন করেছেন সেটা দামি নির্বাচন। এটা বলার মতো বুদ্ধিজীবী কম ছিল, সুশীল সমাজ অত্যন্ত কম ছিল। আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যখন জেলে
আমরা যখন কারাগারে আমাদের ছেলেদের যখন পায়ের লোক তুলে দিচ্ছে, হাতের লোক তুলে দিচ্ছে, পুলিশের সরকারের বিরুদ্ধে তাদের চোখ দৃষ্টি শক্তি যখন অন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা সমাজে সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, অধ্যাপক বলেন, প্রকৌশলী বলেন, সাংবাদিক বলেন, তাদের কাছ থেকে খুব একটা বেশি প্রতিবাদ আমরা দেখিনি। বন্ধুরা আমার, মিথ্যা মামলায় এই দেশের এক বরেণ্য রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা ধ্বংসস্তূপের মতো কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো প্রায় 2.5 থেকে 3 বছর, তারপরে গৃহবন্দী করে রাখা হলো আরো 3 বছর। অথচ এই ভদ্র মহিলাকে, জনগণের এই প্রিয় নেত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিনেট তাকে উপাধি দিয়েছিল ফাইটার অফ ডেমোক্রেসি। অথচ তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা শেখ হাসিনা দিলেন। আর কানাডার একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন বেগম খালেদা জিয়াকে তারাই প্রথম মাদার অফ ডেমোক্রেসি বলছে। পৃথিবীর উন্নততর গণতান্ত্রিক দেশ কানাডা, আমেরিকা, তাদের নির্বাচিত প্রতিষ্ঠান স্টেট সিনেট তাকে বলছে ফাইটার অফ ডেমোক্রেসি। কানাডার হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছে মাদার অফ ডেমোক্রেসি। আর শেখ হাসিনার মতো আপনার টাকা চোর, ব্যাংক লুটেরা শুধু নিজে না, তার নিজের সন্তান, সন্ততি, মেয়ে, জামাই, ছেলে, ভাইনা, ভাইটি সবাই মিলে বাংলাদেশের ব্যাংক খালি করে দিয়ে টাকা লুট করে পাঠিয়েছে। তিনি দেশের বেগম খালেদা জিয়ার অপপ্রচারকে কারের জোর দিয়ে নিজে তৈরি করা তার আইন শৃঙ্খলা আইনকে দিয়ে তিনি তাকে বন্দী করে রাখেন। এই ছিল অবিচার, এই ছিল অন্যায় প্রতিষ্ঠা করেছে। কেউ কিছু করতে পারছে না, সবাই যেন একটা আতঙ্ক ভয়ের মধ্যে বিরতি পালন করছে। সেই রকম মুহূর্তে জুলাই মানে আল্লাহর প্রেরিত সেই আগামী পাখির মতো ঘর থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বেরিয়ে আসলো এই মাসুম বাচ্চা। তাদের খুন, তাদের রক্ত ফেলে দেওয়ার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার একটা সুযোগ পেলাম। তো আমাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল, রক্ত ঢেলে দিল, তাদের পাওনা কি পরিশোধ করতে পেরেছে? যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? এই সরকারি দিচ্ছেন যে সরকার আন্দোলনের হচ্ছে তো, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে। আর ওই মাসুম বাচ্চা শিশুদের অভিভাবকরা এখানে বসে আছে, তারা কি পাচ্ছে, কি পেয়েছে? আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে, অনেকে ভালো আছে। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্য, সেটা কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য এত প্রায় ১,৫০০-এর উপর এই শিশুরা, এই কিশোররা, এই তরুণরা, এই শ্রমিকরা, এই রিক্সাওয়ালা জীবন দিল। এই উপলব্ধি তো সবার হওয়া উচিত। আজকে আমরা যেখানে যাই, শুনি একটি সংগঠনের লোক তারা বসে আছে, ডিসিকে বলছে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। আমি এমনও শুনেছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি, তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না। এখন সত্য কথা আজকেই আমাকে বলেছে, আমি আপনাদের সামনে আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না। এই জন্য এই বাচ্চা, এই জন্য হারাম, এই জন্য মুগ্ধ, এই জন্য আবু সাঈদ শেখ হাসিনার পুলিশের বুলেটের কাছে নিজের শাকের বোতল খুলে
একটি রাজনৈতিক চেতনার রঙে আমাদের প্রশাসন সাজবে, আবার শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতানো চেতনা, কোনো কিছু ঘটলেই উনি টাকা লুট করবেন, এর প্রতিবাদ করলে ওকে ধরো ওই মুক্তিযুদ্ধের চেতনা। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে, যে রোপণ না হলে দলে সে চাকরি করতে পারবে না। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি, তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই? এগুলো কেন আমাদের শুনতে হচ্ছে? অনেক দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে অনেকে আসছেন যে ভাই আমরা কি করব, আমরা যদি ওই দলের সদস্য না হয়, রোপণ না হয়, আমরা তো চাকরি করতে পারবো না। শেখ হাসিনা পালিয়ে গেল, তার গ্রুপ, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভাব করছে। এই এটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি, যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসবে। এই জন্যই আমাদের প্রাণ বাড়ায়, এই জন্যই ওই স্কুল কলেজের ছেলেরা নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে। এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে। ইউনিভার্সিটিগুলো, বড় বড় ইউনিভার্সিটিগুলো, সেই চেতনাধারীরা তাদের লোক হতে হবে। তাদের লোক ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে না, কোনো চাকরি হবে না। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেননি, এই জন্যই গোটা দেশকে সংগঠিত করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিন রাত কঠোর শুধুমাত্র প্রকৃত গণতন্ত্র, সেখানে ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানুষ স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া, কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে। এটাই প্রকৃত গণতন্ত্র, এটার জন্যই বেগম জিয়ার সংগ্রাম, এটাই জন্য তারেক রহমানের সংগ্রাম। সেটি বাদ দিয়ে আজকে আবার নতুন চেতনার বোরখা পরে, নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে আপনার তারা মাঠে নামছে। এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার কাছে মনে হয়। এই আমাদের সবাইকে এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা সেই উন্নততর গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে চাই যা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে। আদালত থাকবে, স্বাধীন ন্যায় বিচার করবে। কে কোন রাজনৈতিক দলের সদস্য এইটা আদালত দেখবে না। যে অপরাধ করেছে তাকে শাস্তি দেবে, আর যে অপরাধ করেনি তাকে মুক্তি দেবে। এটাই হচ্ছে গণতন্ত্রের প্রতিষ্ঠা। আইনের শাসন, যে অপরাধ করেছে পুলিশ তাকে ধরবে এবং তাকে আইনের কাছে সুপর্দ করবে। পুলিশ কোন ক্ষমতাশালী ব্যক্তির কথায় তার নির্দেশে কাজ করবে না। পুলিশ কাজ করবে তার রেকর্ড দেখে, তার অপরাধের মাত্রা দেখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার সে তার নিজের বিবেক দিয়ে কাজ করবে। যদি আমার একমাত্রিক, আমার একদলীয়, আমার অমুক যদি আমার কথা না শুনে, আমার দল না করে, তাহলে সে মুনাফেক, তাহলে সে মুর্দার, এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যারা আয়োজন করেছে এই অনুষ্ঠানে তাদের প্রত্যেককে প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ ঢাকা কলেজ হচ্ছে সকল মেধাবীদের পড়াশোনার সবচেয়ে বড় আলমা ম্যাটার। আলমা ম্যাটার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সমস্ত মেধাবী ছেলেরা এখানে আসেন সারা বাংলাদেশ। তারা আজকে সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে। তারা গ্রুপরাইট হচ্ছে, মামলা হচ্ছে, তারা বড় বড় আইনজীবী হয়েছে, তারা বিভিন্ন ক্যাডারে উচ্চপদস্থ অবস্থায় আছে। আমার সবার প্রিয় হলো সবাই অত্যন্ত ন্যায় নিষ্ঠা সততার সাথে কাজ করলে
আমার মনে হয় এই দেশে হাসিনার মতো আর কোনো ভয়ঙ্কর ফ্যাসিস্টের জন্ম নেবে না, আবার নতুন করে কোনো ফ্যাসিস্টের উত্থান ঘটবে না। যদি প্রত্যেকে আমরা আমাদের দায়িত্ব নিয়ে কাজ করি, আমরা যদি আইনসঙ্গত ভাবে চলি, আমরা যদি একে অপরের প্রতি পরম সহিষ্ণুতা থাকে, এই পরম সহিষ্ণুতা নিয়ে যদি চলি, আমরা একে অপরের চিন্তাকে রেসপেক্ট করার, শ্রদ্ধা করার যদি মনোবৃত্তি তৈরি হয়, তাহলেই প্রকৃত গণতন্ত্র, চিরায়ত গণতন্ত্র টিকে থাকবে। এই বলে আমার কথা। ধন্যবাদ। আমি একটু আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছে, অনেকে উপস্থিত হয়েছে, আমাদেরকে নাম বলতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন টিপু, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু, সাবেক সভাপতি মানিক এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, আমরা জাহিদ ভাই সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আনোয়ার হোসেন টিপু, শফিকুল ইসলাম পলাশ সহ মন্ডল হোসেন হিটু, যুবদল কেন্দ্রীয় সংসদের নেতা বদরমান, আরো অনেকে উপস্থিত হয়েছে। আমি সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, ঢাকা কলেজের মেধাবী ছাত্র, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য যিনি রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, নরসিংদীর কৃতি সন্তান, বিএনপির নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জননেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটু সরাই দেন, এটিএনের বোমটা নামায় দেন, এটিএন বোম সামনে থেকে নামায় দেন, সরাই দেন, সরাই দেন, সরাই দেন, আজকের এই আলোচনা সভার মাহফিলের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি, জনপ্রিয় জননেতা জনাব মীর শরাফত আলী সপু, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রথিতযশা রাজনৈতিক নেতৃত্ব, নরসিংদীর আমাদের নরসিংদীর গর্ব ডক্টর আব্দুল মঈন খান, উপস্থিত আছেন ঢাকা কলেজের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু, ছাত্র দলের ছাত্র সংসদের ভিপিজিএস সহ সাবেক অনেক নেতৃবৃন্দ এখন উপস্থিত আছেন। বিশেষ করে শহীদ পরিবারের
বাবা এবং মায়েরা এখানে উপস্থিত আছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষেপে আমি কিছু বলার চেষ্টা করব। জুলাই অগাস্টে যে আন্দোলনটি হয়েছিল সেটি ছিল কোটা বৈষম্যের বিরুদ্ধে। কোটা বৈষম্য এই আন্দোলন শেখ হাসিনার পতন আন্দোলনে বাংলাদেশের মানুষকে যেতে বাধ্য করেছে এবং এই পতন আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল গত 17 বছরের ফ্যাসিবাদের জুলুম, নির্যাতন, গুম, খুন, অন্যায়, অবিচার, শোষণ এবং বৈষম্যের জন্য। এই বৈষম্য 1971 সালে পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে করেছিল এবং এই বৈষম্যের পটভূমিতে বাংলাদেশের মানুষের উপর স্বাধীনতা যুদ্ধ অনিবার্য হয়েছিল এবং সেই যুদ্ধে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেদিন বৈষম্য করেছিল পাকিস্তানিরা, আর গত 17 বছর বাংলাদেশের মানুষের উপর বৈষম্য করেছে ফ্যাসিবাদী পালিয়ে যাওয়া শেখ হাসিনা। চাকরিতে বৈষম্য, ব্যবসায় বৈষম্য, অধিকারের বৈষম্য, এমন কোন সেক্টর নেই যেখানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষর ছাড়া বাকিদের কোনো কিছু করার সুযোগ ছিল। বিএনপির উপর 17 বছর নির্যাতনের তীব্রতা চালানো হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, 60 লক্ষের অধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 1,33,000-এর বেশি মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। নির্যাতিত, পঙ্গু, স্বজন হারানো, পালিয়ে থাকা, জেল খাটা, এটা যদি আমরা বলতে চাই সারাদিন লেগে যাবে। এই নির্যাতনের পটভূমিতে দাঁড়িয়ে কিন্তু জাতীয়তাবাদী দলের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মানুষের অধিকার ফিরে আনার জন্য দুর্বার গণ আন্দোলন করে তুলেছিল। এই আন্দোলনের প্রেক্ষাপটে কোটা বিরোধী আন্দোলন ছাত্রদের নেতৃত্বে শুরু হয়। সেই আন্দোলন জাতীয়তাবাদী দলের নেতা দেশ নায়ক তারেক রহমান সর্বপ্রথম জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে তাদের পাশে থেকে আন্দোলনকে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার মনে আছে ওনার নির্দেশের পরপরই 17-18 তারিখ থেকেই কিন্তু জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। জুলাই আন্দোলনের যে প্রথম শহীদ ওয়াসিম আকরাম, যিনি দ্বিতীয় শহীদ, সাইদের পরে যিনি মারা গিয়েছেন, উনি কিন্তু আমাদের দলের নেতা। এমনিভাবে এই আন্দোলনে প্রায় 400-র অধিক জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা জীবন দিয়েছে এই ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে জাতীয়তাবাদী দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অস্ত্র হাতে স্বাধীনতার ঘোষণা দিয়ে, একইভাবে বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে জাতীয়তাবাদী দল মুক্তি দিয়ে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে। আমরা এই আন্দোলনের ক্রেডিট একক কাউকে দিতেও চাই না, নিতেও চাই না। এই আন্দোলন বাংলাদেশের মানুষের, এই আন্দোলন বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, আপামর জনতা, জনসাধারণের। আজকে অনেক শহীদ পরিবারের বাবা এবং মায়েরা কথা বলছিলেন, আমি শুনছিলাম। এটাই সত্যি, সন্তানের গায়ে যখন আঘাত লেগেছে, বাবা মা রাজপথে নেমে এসেছে। বাবা মার গায়ে যখন টোকা লেগেছে, শিশু সন্তান রাজপথে নেমে এসেছে। এটা ছিল এক ধরনের গণবিপ্লব এবং এই ফ্যাসিবাদী শেখ হাসিনার হত্যা এই গণ
আরো ত্বরান্বিত করেছে, মানুষকে ঐক্যবদ্ধ করেছে, রাজপথে লড়াই করার সাহস এবং শক্তি জুগিয়েছে। এই লড়াই যতবার বাংলাদেশের মানুষের হৃৎপিণ্ড আঘাত করা হয়েছে, ইতিহাস সাক্ষী বাংলাদেশের মানুষ যখন রুখে দাঁড়ায় তখন কোন স্বৈরশাসক হোক, ফেসিবাদ হোক, আর ভিনদেশী কোন দল হোক, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের বিজয় থেকে বাংলাদেশের মানুষকে কখনোই পরাজিত করতে পারে নাই। এই আন্দোলন সেটাই সেই লক্ষ্যে ধাবিত হয়েছে। অথচ আজকে আমরা দেখছি যেমনি ভাবে ৭১-এর চেতনা বিক্রি করে একটি দল বাংলাদেশের মানুষের উপর শোষণ, শাসন এবং বিভিন্ন নির্যাতন চালিয়েছে, একইভাবে আমরা এখনো দেখতে পাচ্ছি জুলাই আগস্ট বিপ্লবের নামে চেতনাধারী কিছু লোক তৈরি হয়েছে এবং বিশেষ সুবিধা নিয়ে ওনারা তো দল গঠন করেছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে ওনারা ওনাদের লোক দিয়ে সমন্বয় সৃষ্টি করে ওনারা একইভাবে ফেসিবাদ শেখ হাসিনা যেইভাবে বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষের উপর কর্তৃত্ব করতে চেয়েছিল, একই ধরনের ফর্মুলায় তারা দিতে যাচ্ছে। ছোট ভাইদের বলবো, ধীরে মানুষের প্রত্যাশা সম্ভাবনার জায়গাটাকে নষ্ট করে দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে জাতির কাছে প্রশ্নের জায়গায় নিজেদেরকে দাঁড় করিও না। ৯০-এর আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৫২-এর ভাষা আন্দোলন, অনৈতিক প্রকৃতির বিরোধী আন্দোলন, সবগুলি আন্দোলনে কিন্তু ছাত্ররা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমরাও একসময় ছাত্র ছিলাম। বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আপোষ করে নাই। আবার এটাও সত্যি, আন্দোলন এবং গণঅভ্যুত্থানের পরে কেউ সুবিধাও নিতে চায় নাই, যেটি বর্তমান সময়ে আমরা খুব দুঃখ ভরে লক্ষ্য করছি। আমরা আশা করব মানুষের প্রত্যাশার জায়গাটা ঠিক রেখে ওনারা কাজ করবেন। জনগণ যদি আপনাদেরকে আস্থায় নেয়, আপনাদের সম্ভাবনা থাকতেও পারে। আর সেই সম্ভাবনাটি নষ্ট করার জন্য কিছু কিছু লোক মিডিয়া ব্যবহার করার জন্য, মিডিয়া কভারেজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। মানুষের যে আকাঙ্ক্ষা, একে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, যেটি তারা ২০১৪, ২০১৮, ২০২৪-এ পারবে, সেই আকাঙ্ক্ষাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কথা বলছেন। আমাদের বক্তব্য, গণ আকাঙ্ক্ষা, আমরা মাঠে ঘাটে যাই, মানুষের ক্লাসকে বোঝার চেষ্টা করেন, সে অনুযায়ী পথ চলেন। মানুষ যদি আপনাদেরকে সুযোগ দেয়, আপনারা মানুষের সেবা দেওয়ার সুযোগ পেতেও পারেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ১৭ বছর বলেছে, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এবং আমরা কিভাবে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, সেজন্য আমরাই সর্বপ্রথম ২০১৬ সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ কণ্ঠে দিয়ে সংস্কারের সূচনা করেছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে ২৭ দফার রূপরেখা এবং পরবর্তীতে ২০২৪-এ এখন মঈন খান স্যার আছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক তারেক রহমান, সকলকে সাথে নিয়ে, সম্মানের সকল দলকে সাথে নিয়ে সংস্কারের বাংলাদেশকে গড়ে তোলার ৩১ দফা রূপরেখা দিয়েছে। আর তাই এই ৩১ দফা নিয়েই আমরা বাংলাদেশের মানুষের কাছে যাব। মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা, সম্ভাবনা এবং সমৃদ্ধির জায়গাটা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের সাথে অর্থনৈতিক মুক্তির আন্দোলনে আমরা জাতীয়তাবাদী দল সবসময় সামনে থেকে নেতৃত্ব দিব, ক্ষমতায় যেই আসুক। আমি শহীদ পরিবারের সকলকে গভীর সমবেদনা জানাচ্ছি, যারা আহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা প্রত্যয় ব্যক্ত করছি, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল সময় এই জুলাই যোদ্ধা, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে সকল আন্দোলনে যারা
আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিশেষ অতিথি, আমাদের ঢাকা কলেজের অধ্যক্ষ, আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব ইলিয়াস স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখছেন ইলিয়াস স্যার। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি মহিন খান স্যার, অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত প্রাক্তন নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সময়োপযোগী, কারণ জুলাই বিপ্লবের 1 বছর অতিক্রান্ত হচ্ছে। এই সময় জুলাইয়ে যে শহীদ এবং আহত তাদের পরিবারকে নিয়ে যে অনুষ্ঠান, সেটিকে আমি স্বাগত জানাই এবং ঢাকার প্রাক্তন নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে স্বাগত জানাই। কারণ জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করতে হবে এবং সামনের দিনগুলোতে আমরা যেন কোনোভাবেই এই চেতনাকে ভুলে না যাই। কারণ আমাদের যেমন আছে মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর গণঅভ্যুত্থান, আবার চলে এই বিপ্লব। আজকে শহীদদের থেকে যে পরিবার থেকে যে স্মৃতিচারণ, এটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। কেননা তাদের এই স্মৃতির সাথে সাথে তাদের প্রতি মর্যাদা প্রদান করা এবং তাদের প্রতি আমরা যেন কোনোভাবে করুণা না করি, তাদের প্রতি যথার্থ মর্যাদা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং সামনে যে আমরা যে চেতনা নতুন বাংলাদেশ, সেখানে আমাদের যে প্রত্যাশা নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই প্রত্যাশা পূরণে সুশাসন, প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর পুনর্গঠন এবং জাতীয় চেতনা বহিঃপ্রকাশ এবং তার বাস্তবায়ন, আগামী দিনে যারা আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যেন সেই বিষয়গুলো লক্ষ্য রেখে রাষ্ট্র পরিচালনা করেন, যাতে নতুন কোনো ফেসিবাদের জন্ম না হয়, যাতে আবার রাস্তায় নামতে না হয়, আবার আমাদের মায়ের বুক খালি না হয়, সেই প্রত্যাশা রাখছি। এবং এই উদ্যোগকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রধান অতিথি অনুমতি ক্রমে বক্তব্য রাখবেন আজকে সভার সম্মানিত সভাপতি, ঢাকা কলেজের সাবেক ভিপি এবং আন্দোলন সংগ্রামের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামের অগ্রপথিক, ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিক্রমপুরের কৃতি সন্তান বীর শওকত আলী সমু ভাই। বক্তব্য রাখছেন বীর শওকত আলী সমু ভাই। আজকে 9 আগস্ট গণঅভ্যুত্থান ও ফেসিবাদ পতনের বর্ষ উপলক্ষে শহীদ আহতদের অমর ঠিকানা শহরে আজকে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের প্রধান অতিথি উপস্থিত আছেন
এদেশের বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান এবং ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্যাবিনেট একজন সিনিয়র মন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী রাজারবাগের বাড়ি, যার নাম হয়েছে মোমেনবাগ। ওনার বাবার নামে রাস্তার জায়গাটার নাম হয়েছে মোমেনবাগ। উনি স্যারের সাথে আমার পূর্ব পরিচয় রাজনীতি আসার আগে থেকে, কারণ স্যারের পিতা আর আমার চাচা মনে হলো 3 নম্বর বাসা, আমার চাচার বাসা 5 নম্বর। আমরা ছোটবেলায় ওনাদের বাসা পার হয়ে আমার চাচার বাসা যেতাম। আমার চাচার নাম ছিল মিজান আলী শাহ। উনি শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিল অবস্থায় উনি মৃত্যুবরণ করেন। সেই জন্য ওনার পিতা এবং আমার চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, পাশাপাশি বাসা। আমি পূর্বে থেকে এবং স্যার আমাদের ছাত্র ভাইদের সাথে একসাথে পড়াশোনা করেছে, সব আগে থেকেই স্যারের সাথে আমাদের পরিচয়। সে আজকে আমাদের প্রধান অতিথি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী রাষ্ট্রপতির কৃতি সন্তান ডক্টর মঈন খান উপস্থিত আছেন। আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ইলিয়াস সাহেব, জেড প্রতিনিধিতুল্লাহ আলী হোসেন, আমাদের আব্দুল কাদের ভুয়া ঢাকা কলেজের ছাত্র, বিএনপি সহ স্বেচ্ছাসেবক সম্পাদক মাদারুল হক সোহাগ, আলী ভাই, সবাই তো নেতৃত্বের এখানে আছে যারা কাজ করেছে। সামনে আমাদের সমস্ত ভাইরা পিছু আমাদের ছাত্র রাজনীতি পারে এখন কৃষক করে সমস্ত যুক্তিকার আছে। আমার সহ অনেক নেতৃত্বের আছে, যুবনেতা অনেক যোগ্য ঢাকা কলেজের অনেক, ওই যে আমাদের একজন ভাই বসে আছেন, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করা সবাই ঢাকা কলেজের। কারণ আমার পূর্বের বক্তা ভাই বলে গিয়েছে ঢাকা কলেজ হলো মেধার চর্চা হয়, এখানে মেধা দিয়ে চর্চা যাচাই বাছা হয়। কারণ এখান থেকে এই ঢাকা কলেজ থেকে যারা ইন্টারমিডিয়েট পাস করে, কেউ বুয়েটে যায়, ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, সেনাবাহিনীতে যায়, বিভিন্ন এয়ারফোর্সে যায়, আর নৌবাহিনীতে যায়, বিভিন্ন জায়গায় তারা কর্মস্থলে যুক্ত হয়। এই ঢাকা কলেজ থেকে আমাদের সব ঢাকা কলেজের সব জায়গায় শিক্ষাঙ্গন করেন, আমরা করেন, সব জায়গায় ঢাকা কলেজের সবাই স্থান অধিকার করে দিয়েছে। তাই আমরা এটা ঢাকা কলেজের প্রাক্তন আমাদের একটি ইউনিয়ন কমিটি আছে। আমরা গত 17 জানুয়ারি ঢাকা কলেজ ইউনিয়নকে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা আমাদের ঢাকা কলেজের, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনিও ঢাকা কলেজের ছাত্র। সেই জন্য আমরা একটি সুন্দর অনুষ্ঠান করেছিলাম ঢাকার পাশে অনেক মুন্সিগঞ্জে ঢালি। আমরা সেখানে আমাদের ঢাকা কলেজের এক স্টুডেন্টের বিকেল মেলা হয়ে গিয়েছিল সেখানে। তাই আজকে আমরা অনুভব করেছি এই 2 আগস্ট যদি না হতো আজকে আমরা হয়তো একত্রিত হতে পারতাম না, কখনো সম্ভব ছিল না। তাই কারণ কি জানেন, তখন তো আমরা সবাই জীবন যে আমরা সকাল হলে ওই আমাদের হাফ মিনিট একটা কথা সুন্দর বলতেন যে বাচ্চারা স্কুলে যায় কাঁধে ব্যাগ নিয়ে, আর আমরা সকাল হলে কোর্ট ছিল আমাদের স্থান, এই কোর্ট সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা এই কাজে চলে যেতাম। তারপরে পরিবারের সব ছিল, আমাদের পারিবারিক জীবন কি সেটা ছিল না ভাই। তাই ফেস্টিভাল কত বেশি বিদায় আমাদের সম্ভব হয়েছে ঢাকা কলেজের একটি ইউনিয়ন কমিটি করে আমরা 5 জন ছাত্র একসাথে হওয়ার জন্য। কারণ ফেস্টিভালের সময় কেউ সাহস করে যারা চাকরি করেন, যারা বিভিন্ন কর্মসূচি কেউ আসতে পারতেন না, সম্ভব ছিল না। আজকে ফেস্টিভাল মুক্ত হয়েছে, ফেস্টিভাল যাদের জন্য মুক্ত হয়েছে, যাদের আত্মদানের জন্য, সেই শহীদদের যদি আমরা স্মরণ না করি তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জাতি আর কোনো জায়গায় নাই। সেই জন্য আমরা অনুভব করেছি শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাবো, তাদেরকে আমরা যতটুকু পারি আমাদের সমর্থনে দেয় আমরা সেটা সম্মান করি। সেই জন্য শহীদ পরিবারদেরকে যে আহত পরিবার আছে তাদেরকে, তারা হলো জাতির বীর, তাদের জন্য আজকে বাংলাদেশে স্বাধীন হয়েছে। বাংলাদেশ আজকে আমরা ফেস্টিভাল মুক্ত হয়েছি, ফেস্টিভাল কিন্তু আজকে আমরা
আজকে এই মুক্ত হয়ে কথা বলছি। আজকে যদি ফেস্টিভ্যালটা থাকতো আমার মনে হয় সম্ভব ছিল কি এখানে 10 বার পুলিশ আসতো। আমাদের পুলিশের এনামল আছে, এনামল ভালো জানবে এই ব্যাপারও সুপার ফিল হয়েছে। আজকাল দল এখানে 10 বার করে পুলিশ আসছে, ভাই স্পট করে কে যাইতে পারে দেখতে দেখে এসপি এনএসআই সব পয়সা থাকতো, কে কি কথা বলে গেলেন চলেন যাই। এই ছিল ফেস্টিভ্যালের অবস্থা। তাই আজকে আমরা অনুভব করেছি এই পরিবারগুলিকে আমরা সম্মান জানাবো। তারা হলো জাতির বীর, তাদের সূর্য সন্তান, তাদের জন্য আজকে আমরা ফেস্টিভ্যাল মুক্ত হয়েছি। তাই সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আপনারা যারা টাকা করেছেন ভাইরা এখানে আছেন, সবার মধ্যে উদারতা হবেন। আমাদের পূর্বের মধ্যে নীতি ভাই বলে গিয়েছে, খুব সুন্দর কথা বলেছে, এখন দেশ করার সময় আপনারা যার যার অবস্থান থেকে দেশটাকে একটি সামনে দিয়ে নিয়ে যান। এই দেশ আমাদের, এই দেশ কারো না। কেউ আইসা আমাদেরকে আমাদের মহাশিল্প এই কথাগুলো মনে করুন, এই দেশটা আমাদের, এই দেশটা আমাদেরই করতে হবে। এই দেশটা যার যার অবস্থা থেকে এই কথাগুলি বলার উদ্দেশ্য আমরা পাবলিক মনে করি, অনেক কথা বলি, কিন্তু এই সমাজ সমাজ এটা আমরা কখনো পাইনি। কারণ এখানে সব শ্রেণীর লোক আছে। আপনারা দেশটাকে সামনে দিয়ে দিয়ে যান, যার যার অবস্থান থেকে বাংলাদেশকে এই দেশের বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। অন্তর্বর্তী সরকার উনি সাহস করে নির্বাচন তারিখ ঘোষণা করেছেন এবং কিছু কিছু লোক যারা তারা বলছে নির্বাচন হবে না। কতটুকু সাহস, কতটুকু খারাপ। আরে বাবা, বিএনপি তো 17 বছর রাতে যে আন্দোলন সময় মাটি ছিল, আমাদের নামে খালেদা জিয়া একজন এদেশের মনীষী, এই দেশের একজন মনীষী নারী, যে নারী নাকি বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা। 9 বছর উনি আন্দোলন সংগ্রাম করেছেন, এই প্রেসক্লাব তার সাক্ষী। আমরা তখন বয়সের যুবক ছিলাম, নেত্রী নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। খালেদা জিয়া কিন্তু হাসিনার সাথে কোনোদিন আপোষ করে, এর সাথে সাথে কোনোদিনও করে নেই। সেই মহিলাকে 8 বছর সাজা দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওনাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছিল, সেটা কার্যকরী হয় নাই। মহান রাব্বুল আলামিনের একটা কথা আছে, রাখে আল্লাহ মালিকে মানিনি। সেই জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, ফেস্টিভ্যাল মুক্ত হয়েছে। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সবকিছু মিলে এই সমস্ত যারা নির্বাচন বৃদ্ধি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, যার যার অবস্থান থেকে। কারণ তাদেরকে ফেস্টিভ্যালকে আমার নিয়ে আসতে চান আপনারা কি চান? আপনাকে ফেস্টিভ্যালকে নিয়ে আসতে চান? কখনো বাংলাদেশের ফেস্টিভ্যাল আর আসবে না, আসার কোনো সুযোগ নাই। তাই নেতৃবৃন্দ আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদেরকে সময় দিয়ে আমাদের আজকে প্রধান অতিথি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের সবথেকে স্যার আমাদেরকে সময় দিয়েছে। সেই জন্য স্যারের কাছে আমি সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আর বক্তব্য বাড়াবো না, আমরা সবাই এখানে কাজ করেছি, আমরা 1 সপ্তাহ যাবৎ সবাই এখানে কাজ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। শহীদ এখন স্যারের মাধ্যমে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী শহীদ পরিবার আহত পরিবারের জন্য কিছু আর্থিক অনুদান আমরা দিব, স্যার আমাদেরকে সেটা দিবে। কিন্তু দয়া করে করার পরে আপনাদের একটু নিয়ে যান, সামাজিক ভাইরা আমাদেরকে দিয়ে এরপরে আমাদের প্রধান বক্তব্য দেবে, অনুদান দেওয়ার পরে প্রধান বক্তব্য দেবে। আমি নিয়ে আসো, আমি চলে আসো, স্যার আগে অনুদান আমাদের মিলাদের করতে পারো ব্যবস্থা। আমি এখন শহীদ পরিবারের সদস্যদেরকে একটু অনুরোধ করব যে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা আপনাদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করেছি। সেই অনুদান করে দিচ্ছেন আমাদের আজকের সভাপতি। আমাদের প্রধান অতিথির কাছ থেকে এখন অনুদান গ্রহণ করবেন শহীদ মোহাম্মদ মোস্তফা জামান সমুদ্রের পরিবার, মোস্তফা জামান সমুদ্রের পরিবার। ভাই ঠিক আছে।
এখন অনুদান গ্রহণ করছে আজকের প্রধান অতিথির কাছ থেকে মোহাম্মদ মোস্তফা জামান সমুদ্র পরিবার। এরপর আসবেন শহীদ আলামিন খলিফার পরিবার। শহীদ আলামিন খলিফার পরিবার সামনে থেকে এরপর শহীদ সাইদুল ইসলাম শোভন, শহীদ সাইদুল ইসলাম শোভনের পরিবার। এরপর শহীদ ফারহানের পরিবার, শহীদ ফারহান ফায়াজ। এরপর শহীদ নাদিমের পরিবার, শহীদ নাদিমের পরিবার। এরপর আসবেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের পরিবার, শহীদ মাহমুদুর রহমান সৈকত। শহীদ মোহাম্মদ মাসুদ রানার পরিবার, শহীদ মোহাম্মদ মাসুদ রানার পরিবার। শহীদ জাবির ইব্রাহিমের পরিবার, শহীদ জাবির ইব্রাহিমের পরিবার। এরপর আসবেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের পরিবার, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ। আমি আহত যারা আছেন এখানে উপস্থিত, আহত বীর সৈনিকদের আমি একটু এখানে বাম পাশে, মঞ্চের বাম পাশ দিয়ে এখানে আসার জন্য অনুরোধ করছি। আহত আরেকজন ইঞ্জিনিয়ার শাহরিয়ার শুভ, ইঞ্জিনিয়ার শাহরিয়ার শুভ পরিবার, ইঞ্জিনিয়ার শাহরিয়ার শুভ। আহত যারা আছেন প্লিজ আপনারা একটু আপনারা বলছেন জায়গাটা ফ্রি করে দেন, জায়গাটা ফ্রি করে দেন প্লিজ। আহতদের যেতে দেন, জায়গাটা মঞ্চটা ফ্রি সুন্দর করে দেন, আপনারা সুন্দর সুশৃঙ্খল করে দেন প্লিজ। আহতদের মধ্যে আমাদের ছাত্র দলের ঢাকা কলেজের সদস্য সচিব মিল্লাত হোসেন, আহত যোদ্ধা মোহাম্মদ মিল্লাত হোসেন। এরপরে মামুনুর রহমান মামুন, অনুদান গ্রহণ করবেন মামুনুর রহমান মামুন, জুলাই যোদ্ধা, ঢাকা কলেজের মেধাবী ছাত্র নেতা মামুনুর রহমান মামুন। এরপরে আসবেন জামাল আহমেদ জেনি, জামাল আহমেদ জেনি। এরপরে সাইফুল ইসলাম শাকির, জামাল আছে, জামাল আছে একে শাকির। সামনে কারা ছবি করে। এরপর শেখ পারভেজ মোশাররফ, শেখ পারভেজ মোশাররফ। এরপর রিফাত হোসেন, রিফাত হোসেন। এরপরে হাবিব হামদার ভাই, হাবিব হামদার সিহাব অসুস্থ থাকার কারণে তার ছোট ভাই তার পক্ষ থেকে অনুদান গ্রহণ করছেন। হাবিব হামদার সিহাবের পক্ষ থেকে তার ছোট ভাই। এরপরে আমিরুল ইসলাম লিও,
আমরা আর দুজন জুলাই যোদ্ধাকে বলেছিলাম, আব্দুল্লাহ আল ইমরা হাসছে, মোহাম্মদ খোরশেদ আলম, আমি প্রধান অতিথি বক্তব্য রাখবেন। তার আগে কিছু উপস্থিত নেতৃবৃন্দ তাদেরকে বক্তৃতা দিতে পারেনি। আমাদের ঢাকা কলেজের আমাদের সাবেক ছাত্র দলের সভাপতি কামাল আনোয়ার হোসেন, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, জাহিদুল, শহীদুল, অলক, গাজী মনিরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আমি দুঃখিত। এখন বক্তব্য রাখছেন আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন জননেতা, আন্দোলনের সংগ্রামে অগ্রগতি ডক্টর আব্দুল মঈন খান স্যার। বক্তব্য রাখছেন আব্দুল মঈন খান স্যার। আজকে এখানে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে ঢাকা কলেজ। সেই ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা একটি মহৎ উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন। আমি তাদের অভিনন্দন জানাই। 2024-এর জুলাই আগস্টে যখন বিগত 15 বছরে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম তার প্রাপ্ত পর্যায়ে যখন আওয়ামী সরকারকে উৎখাতে তারা শেষ পর্যায়ে উপনীত হয়েছিল, তখন সেই সময় সেই স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার লোভে তারা মারণাস্ত্র ব্যবহার করে বাংলাদেশের তরুণ কোমল ছাত্র এবং জনতা তাদেরকে হত্যা করে তারা একটি মরণ কামড় দেবার চেষ্টা করেছিল। কিন্তু পৃথিবীর ইতিহাস বারবার যেটা প্রমাণ করেছে, সেটা পুনরায় প্রমাণিত হয়েছিল 2024-এর জুলাই আগস্টে এবং আগস্ট মাসের 5 তারিখে সেই পৃথিবীর ইতিহাসকে পুনরায় সত্য প্রমাণিত করে দেশব্যাপী আওয়ামী সরকার কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু আমি যেটা বলেছি, সেই মরণ কামড়ে কিন্তু বাংলাদেশের কোমল মধ্যে অনেক জীবন ধরে গিয়েছিল, তারা রক্ত দিয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। আজকে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে তারা তাকে শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করে। ঢাকা কলেজের ছোট্ট ইতিহাস খুব সংক্ষেপে বলতে হয়। আমার ঢাকা কলেজের ছাত্র হওয়ার সৌভাগ্য হয়নি। আপনারা হয়তো অনেকে জানেন আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম, কিন্তু ঢাকা কলেজের সংক্ষিপ্ত ইতিহাস সেটা এখানে উল্লেখ না করলেই নয়। 1841 সালে ব্রিটিশ সরকারের লন্ডনের পার্লামেন্টে একটি সিদ্ধান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তৎকালীন ভারতবর্ষে উচ্চ শিক্ষার প্রচলন করার জন্য হাতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ।
আপনারা অনেকে হয়তো জানেন না 1941 সালে ঢাকা সেন্ট্রাল কলেজ নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে 1846 সালে 5 বছর পরে তার নতুন নামকরণ হয় ঢাকা কলেজ, যে নামটি আজকে প্রায় 200 বছর ধরে আজকে পর্যন্ত সেই নামে গর্ব করে পরিচিতি রয়েছে। ঢাকা কলেজের সংক্ষিপ্ত ইতিহাস আপনারা জানেন। ঢাকা কলেজের স্কুল যেটা আজকে আছে তার দোতলার 3টি কক্ষে সেখানে প্রথম শুরু হয়েছিল ঢাকা কলেজের ক্লাস, এবং পরবর্তীতে ভিক্টোরিয়া যে পার্ক আছে তার পাশে, এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছিল। সে কথাও হয়তো আপনাদের জানা আছে। এক সময় কার্জন হলে, এবং আজকে যেটাকে আমরা পুরনো হাইকোর্ট বলি, এক সময় সেই পুরনো হাইকোর্ট যেটা বাংলার গভর্নরের বাসস্থান ছিল, সেই পুরনো হাইকোর্ট এক সময় ঢাকা কলেজে কাজ করে গিয়েছিল। এবং সর্বশেষ আপনারা জানেন এটা নিউ মার্কেটের কাছে স্থানান্তরিত। আমি এই ইতিহাসগুলো বলছি এই কারণে যে এই ভূখণ্ডে আমরা যেটাকে বলি বাংলাদেশ, সেখানে উচ্চ শিক্ষা বিস্তারে শুধু উচ্চ শিক্ষা নয়, একটি বিশেষ নির্দেশে ব্রিটিশ সরকারের সময় ঢাকা কলেজে সায়েন্স এডুকেশন প্রোগ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং আধুনিক যুগকে গ্রহণ করার জন্য দেশের মানুষকে জ্ঞান শুধু নয় বিজ্ঞানীও শিক্ষিত করার জন্য ঢাকা কলেজকে নির্দিষ্ট করা হয়েছিল। আজকে গর্ব হলে ঢাকা কলেজের সেই ইতিহাসগুলো তার স্মরণ করা প্রয়োজন। আমার নিজের কিন্তু একটি সংযুক্তি রয়েছে ঢাকা কলেজের সঙ্গে, সেই ইতিহাসগুলো আমি এখানে না বলে পারছি না। আমার মায়ের যিনি বড় খালু, তিনি এই ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন যখন 1947 সালে দেশ বিভাগ হয়, এবং সেই সূত্রে আমি পারিবারিকভাবে ঢাকা কলেজের সঙ্গে সংযুক্ত বলে গর্ব করছি। আজকে ঢাকা কলেজের প্রিন্সিপাল এখানে আছেন, আমি তাকে বলবো যে আপনি গিয়ে কলেজের অধিবেশনে দেখবেন এবং সেখানে দেখতে পাবেন এবং সেই সময় সাময়িকভাবে ঢাকা কলেজকে আজকের যে ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন ছিল সেখানে স্থাপন। যাই হোক, ইতিহাস থেকে বর্তমানে ফিরে আসি 2024, এবং 2024-এর কথা বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে 2007-8, যখন একটি 111-এর সরকার বাংলাদেশকে বিরাজনীতিকরণের জন্য একটি অসৎ পরিকল্পনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা যদিও পরবর্তীতে ব্যর্থ হয়, কিন্তু তার ফলশ্রুতিতে আপনারা জানেন কিছু কুচক্রীদের কারণে সেই দেশে তখন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটাকে বাংলাদেশে নয় জাতিসংঘ সারা বিশ্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলে প্রচার করার অপপ্রয়াস নিয়েছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই 2008 সালে নির্বাচন কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন। সেখানে বলা হয়েছিল বাংলাদেশে নাকি কোটি কোটি ভুয়া ভোটার রয়েছে সেই সময়, এবং তার দায় দায়িত্ব বিএনপির উপরে মিথ্যা অপপ্রচার করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি আজকে এই প্রসঙ্গে পুরনো ইতিহাসগুলো উন্মোচন করতে বাধ্য হচ্ছি।
আপনাদের স্পষ্ট ভাষায় বলে দেয়, এখানে যারা বসবাস করে এই দেশে তারা জানে সেই সময় বাংলাদেশের ভোটার তালিকা কিভাবে প্রস্তুত হতো। একজন নাগরিক নিজের গ্রামের বাড়িতে ভোটার হতো, আবার যারা শহরে কর্মস্থলে বাস করত সেখানে তারা ভোটার হতো। এটা তৎকালীন যে আমাদের যে সমাজের যে ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থার কারণে অনেকে দুইবার ভোটার হিসাবে তারা তালিকাভুক্ত হতো, কিন্তু তারা কখনো দুইবার ভোট দেয় না। তারা যখন ভোটের দিনে যদি তারা বাড়িতে যেত, বাড়িতে গিয়ে ভোট দিত, ভোটের দিনে যদি তারা শহরে থাকতো শহরে ভোট দিত। এই কঠিন শব্দগুলো আজকে আমি নতুন করে বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ যেটা সৃষ্টি করেছিল, মিথ্যা ইতিহাস 111 যেটা সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। এবং পরবর্তীতে নতুন করে ভোটার লিস্ট করা হয়েছিল, এটা সত্যি, কিন্তু সেই ভোট ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত। ভোটের আগে আপনাদের মনে আছে কিনা জানি না, 2008 সালের ডিসেম্বরে যখন ভোট হয় তার কয়েকদিন আগে এই 300 সিটের কে কোথায় নির্বাচিত হবে তার পূর্ব নকশা কিন্তু নির্বাচনের আগে নির্ধারণ করা হয়ে গেছে। এবং সেভাবে 111 এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে নৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে সাংস্কৃতিকভাবে এবং তারা ধ্বংস করে দিয়েছে ধর্মের দিক থেকে। এই বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 2024 সেখানে চূড়ান্ত পর্যায়ে প্রতিবাদের ছাত্র জনতা জেগে উঠেছিল। কিন্তু এখানে উল্লেখ করতে হবে 2009 থেকে 2024 এই যে 15 বছর, সেই 15 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো তারা সচেতন ভাবে দীর্ঘ 15 বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে। তার প্রমাণ এটা মুখের কথা নয়, তার প্রমাণ আমরা 1 লক্ষের বেশি ভুয়া মামলা খেয়েছি। এই আওয়ামী সরকারের কাছ থেকে আমাদের সর্বোচ্চ পর্যায়ে নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে এই মন্ত্রী যারা বিএনপি নেতারা বসে আছে তাদের থেকে শুরু করে আমাদের গ্রামে তৃণমূলের নেতা কর্মীদের থেকে শুরু করে এমন কেউ বাদ নেই যারা সেই 1 লক্ষ মামলার আসামি হয়েছেন। সেই আসামির সংখ্যা ছিল 50 লক্ষ। তবে আজকে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, ছাত্র জনতার যে বিপ্লব, সেই কথার বিশ্লেষণ করতে হলে আমাদের ইতিহাসের পিছনের ইতিহাস সেখানে ফিরে যেতে হবে। আমাদের বিগত 15 বছরের প্রতিবাদ, অত্যাচার, নির্যাতন আওয়ামী লীগ সরকারের তার বিরুদ্ধে এই যে ছাত্র জনতা দীর্ঘ 15 বছর তারা সংগ্রাম করে এসেছিল, তার চূড়ান্ত পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্রেরা তারা রাজপথে নেমে এসেছিল। একজন বক্তা এবং সবুজ উল্লেখ করেছে সেই আন্দোলন ছিল মেধা সত্যের জন্য। যে মেধা সত্যের আন্দোলন একটি পর্যায়ে গিয়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং তারা সেই চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের 18 কোটি গণতন্ত্রকামী মানুষের ভেতরের যে পুঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভ যখন তার হয়ে ওঠে সেখানে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সেখানে চেষ্টায়ের কাজ যেমন একটি স্ফুলিঙ্গ ছুটে দেয় তেমনি স্ফুলিঙ্গ ছুটে দিয়েছিল, তার বিস্ফোরিত হয়ে
5ই আগস্ট 2024 এই সরকার এই শব্দ আমাদের মনে রাখতে হবে। এবং এই প্রক্রিয়ায় আপনারা জানেন যে বিশেষ করে 19শে জুলাই থেকে শুরু হয়ে 5ই আগস্ট পর্যন্ত এই সরকার তারা মরিয়া হয়ে গিয়েছিল এবং মরিয়া হয়ে তারা শিশু থেকে শুরু করে তরুণ, যুবক, বৃদ্ধ, শ্রমিক কাউকে বাদ দেয়নি। তারা সবাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, এমনকি হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি চলেছে। আজকে আমরা সেই কথা স্মরণ করছি 1 বছর পরে, এবং এই দীর্ঘ 1 বছর যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এখানে এই দেশকে গণতন্ত্রে রূপান্তরের জন্য কাজ করে গিয়েছে। আমরা প্রথম দিন বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি একটি যৌক্তিক সময় দেবে, আমরা তাদের সহযোগিতা করব যাতে এই দেশের মানুষ গণতন্ত্রে রূপান্তরিত হয় এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এদেশে গঠিত হয়। আমরা আমাদের কথা রেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধাপে ধাপে বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এবং সর্বশেষ পর্যায়ে আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখানে ইতিহাস, আমি ঢাকা কলেজের বলেছি, তার সঙ্গে আরেকটি ইতিহাস আমি যোগ করব। এটা হচ্ছে এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে না, বরং শক্তিশালী মুঘল সম্রাটরা বাংলাদেশকে অধীনস্থ করতে পারে না। এবং বারবার এবং পাকিস্তানি স্বৈরাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে না। কাজে বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্য নয়। এই সত্যকে অবলম্বন করে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজকে শহীদ পরিবার আপনারা দেখেছেন এখানে এসেছে, আমরা সবাইকে এখানে আনতে পারিনি। বাংলাদেশে প্রায় 13,000 শিশু থেকে শুরু করে ছাত্র জনতা, শ্রমিক নিহত হয়েছে, রিক্সা চালক নিহত হয়েছে 2024-এ। আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন, যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব, যারা আহত হয়েছে তাদের যথাযথ পুনর্বাসন ইনশাআল্লাহ আমরা আগামীতে করব। আমরা বক্তব্য এখানে দীর্ঘ করতে চাই না, একটি কথা আমি বলবো, না বললেই নয়, সেই কথাটির নাম হচ্ছে শিক্ষা। দেখুন, ইংরেজেরা ঔপনিবেশিক শাসক ছিলেন, কিন্তু আমি ঢাকা কলেজের ইতিহাস বর্ণনা করেছি। এই দেশে আধুনিক শিক্ষার প্রবর্তন কিন্তু ইংরেজরাই করে গিয়েছিল। দুঃখের সঙ্গে বলতে হয়, বিগত 15 বছরে স্বৈর শাসনের সময় আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা ধ্বংস করেছিল এই কারণে যে তারা জানে যে একটি জাতিকে যদি প্রধানত করতে হয় তাহলে তার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। কাজে সেইভাবে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছে, সেখান থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে গড়ে তুলতে হবে। আমি ছাত্রদের প্রতি একটি কথা বলবো, কথাটি যদিও কঠিন শোনায়, ছাত্রদের কিন্তু লেখাপড়া করতে হবে, কেননা ছাত্রদের উপরে গুরু দায়িত্ব রয়েছে। সেগুলো দায়িত্বটি কি? তারাই আজকে যারা ছাত্র, আজ তারাই কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের নাগরিক শুধু নয়, তারা ভবিষ্যৎ বাংলাদেশের পরিচালক।
তারা আগামীতে এই দেশকে সঠিকভাবে পরিচালনা করবে এবং সেজন্য আজকে তাদের সঠিক শিক্ষার মাধ্যমে সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে কথা বলছি যে কোন শিক্ষা পদ্ধতিতে কোনো শর্টকাট নাই, কোনো শর্টকাট নাই। শিক্ষা ব্যবস্থা করতে যেতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, এই দেশকে সেবামূলক ভিত্তিতে গড়ে তুলতে হবে। ব্যক্তির উন্নয়ন নয়, এই জাতির উন্নয়ন, এই দেশের উন্নয়নে আমরা কাজ করে যাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে সে দেশ বড়। আজকে আসুন আমরা সেই আদর্শ স্থাপন করি ছাত্রদের জন্য। আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতিও আমার আপনারা সঠিকভাবে সঠিক দৃষ্টান্ত সৃষ্টি করুন, যাতে আজকের তরুণেরা, আজকের ছাত্ররা ভবিষ্যতে সঠিক নেতা হিসেবে গড়ে উঠতে পারে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি পুনরায় আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনে যারা উপবিষ্ট রয়েছে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র, আমি অনেককেই দেখতে পাচ্ছি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এই দেশকে তারা অবদান দিয়েছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি বিশ্বাস করি আজকের তরুণ যারা নবীন যুবক যারা রয়েছে, আমি এই যে প্রতিষ্ঠান যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি তাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনারা বর্তমান ছাত্র যারা আছে তাদেরকেও আপনারা মাঝে মাঝে সংগঠিত করবেন, সুসংগঠন করবেন এবং তাদেরকে সঠিক পথে চলার জন্য উৎসাহ দেবেন, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি গৌরবময় রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে সুপ্রতিষ্ঠিত করতে পারে।